হ্যালো, দ্য ডাইভার্সেস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি টপ 10 জাভাস্ক্রিপ্ট টপিকস ইউ মাস্ট লার্ন এটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা পার্ট 2 এখনো দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশনে আমি পার্ট 1 এর লিংক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ডম ম্যানিপুলেশন। তো ডম মিন্স ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা আপনি অ্যালাউস ইউ টু চেঞ্জ HTML কন্টেন্ট ডাইনামিক্যালি। আপনি HTML কন্টেন্টটা ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবেন এবং এটার কিছু কমন মেথডস রয়েছে, যেমন গেট এলিমেন্ট বাই আইডি। এটার মাধ্যমে আপনি সিলেক্ট অ্যান এলিমেন্ট বাই ইটস আইডি। আবার আপনি ইনার টেক্সট রয়েছে, যেমন এটা হচ্ছে চেঞ্জেস দ্য টেক্সট ইনসাইড অ্যান এলিমেন্ট। আপনি কোনো একটা এলিমেন্টের মধ্যে টেক্সট চেঞ্জ করতে পারবেন। তো এরকম আরো অনেক মেথড রয়েছে, এগুলো আপনি ডিটেলসে দেখে নিতে পারেন। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এক্সাম্পলটা হচ্ছে যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট বাই আইডি টাইটেল ডট ইনার টেক্সট ইকুয়াল হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো আমি ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা জায়গাতে আমার HTML ডকুমেন্টের মধ্যে একটা পি ট্যাগ রয়েছে, যেখানে আইডি ডিফাইন করা রয়েছে টাইটেল, এবং আর কিছু ডিফাইন করা নেই। তো আমি যখন জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টাইটেল ডট ইনার টেক্সট ইকুয়াল হ্যালো জাভাস্ক্রিপ্ট, যখন এই লাইনটা যখন ডিফাইন করব, তখন এই প্রোগ্রামটা যখন রান হবে তখন আমি ব্রাউজারে পি ট্যাগের মধ্যে হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখাটা দেখতে পারবো। তো আসলে এটার মাধ্যমে কি হলো, আমি আসলে সেই এলিমেন্টটাকে মডিফাই করলাম। সেই এলিমেন্টের মধ্যে আমি একটি টেক্সট ইনসার্ট করলাম, সেটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লাইক ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। তো বেসিক্যালি যেটা হয়েছে যে ইউ ক্যান ডাইনামিক্যালি চেঞ্জ হেডিংস, প্যারাগ্রাফস অর অ্যাড অর রিমুভ কন্টেন্ট ইউজিং দিস ডম মেথডস। তো ডম ম্যানিপুলেশন দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। তো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড ক্লোজার্স। স্কোপ হচ্ছে কন্ট্রোলস হোয়ার ভেরিয়েবলস ক্যান বি অ্যাক্সেসড। লাইক আপনি একটা ভেরিয়েবল ডিফাইন করলেন, সেটা কোথায় কোথায় অ্যাক্সেসেবল, সেটা আসলে স্কোপ দ্বারা আসলে ডিফাইন করা হয়। তো দুই ধরনের স্কোপ রয়েছে, একটি হচ্ছে গ্লোবাল স্কোপ আর একটি হচ্ছে লোকাল স্কোপ। গ্লোবাল স্কোপ হচ্ছে নাম শুনেই বোঝা যাচ্ছে গ্লোবাল, মানে অ্যাক্সেসেবল ফ্রম এভরিহোয়ার। আর একটা হচ্ছে লোকাল স্কোপ, যেখানে আসলে আসলে অ্যাক্সেসেবল অনলি ইনসাইড এ ফাংশন অর ব্লক। তো ব্লক আপনি বুঝবেন কিভাবে? ব্লক হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটাই আসলে আপনার লোকাল স্কোপ বা লোকাল ব্লক, যেখানে আসলে আপনি যেটাকে আমরা বলতে পারি, এবং ওর মধ্যে যদি কোনো ভেরিয়েবল আপনি ডিফাইন করেন, সেটা শুধুমাত্র ওই পার্টিকুলার ব্লকের মধ্যেই আসলে অ্যাক্সেসেবল। আরেকটা হচ্ছে ক্লোজার। ক্লোজার হচ্ছে ফাংশন দ্যাট রিমেম্বার্স ভেরিয়েবল ইন ইটস আউটার স্কোপ। আপনি ক্লোজার হচ্ছে এমন একটা ফাংশন যেখানের মধ্যে যদি কোনো ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলটাকে মনে রাখে যে ওকে, এই ভেরিয়েবলের ভ্যালু শুরুতে কি ছিল, এই ভেরিয়েবলের ভ্যালু এখন কি আছে। তো এটা সে মনে রাখে, এবং যখন এটার আউটার স্কোপ থেকে যখন এটাকে কল করা হয়, তখন সে ওই ভেরিয়েবলটাকে, সে যে ভেরিয়েবলের ভ্যালুটাকে যে সে মনে রেখেছে, সেই অনুযায়ী সে আসলে পারফর্ম করে। তো আমি যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে এখানে দেওয়া রয়েছে যে ফাংশন আউটার, যেখানে আসলে একটি লেট দ্বারা একটা ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে কাউন্ট ইকুয়াল 0। এটাকে আমি বলতেছি লোকাল ভেরিয়েবল। কেন বলতেছি? কারণ এখানে যে ব্লকটা ডিফাইন করা রয়েছে বা একটা এবং এই লেট ভেরিয়েবলটা একটা ফাংশনের মধ্যে রয়েছে, সেই জন্য আসলে আমি এটাকে লোকাল ভেরিয়েবল বলতেছি। এবং এর মধ্যে আর কি ডিফাইন করা রয়েছে, এখানে একটি রিটার্ন ফাংশন ইনার কল করা রয়েছে, যেখানে আমি এই কাউন্টের ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট করতেছি প্লাস প্লাস দিয়ে, এবং দেন আমি কনসোল লগ করতেছি এই কাউন্টের যে ভ্যালু সেটাকে। তো এখানেই হচ্ছে মজার ক্লোজারের অ্যাপ্লিকেশনটা, যে ও এখানে আসলে এই কাউন্টের ভেরিয়েবলের যে ভ্যালুটা, কারেন্ট যে স্টেট, সেটাকে সে মনে রাখতেছে। তো এখন আমি পরবর্তী লাইনে যখন কনস্ট ইনক্রিমেন্ট ইকুয়াল আউটার এই ফাংশনটাকে ডিফাইন করেছি, এবং দেন আমি যখন এই ফাংশনটাকে দুইবার কল করতেছি ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট, তো প্রথম এটা আউটপুট আসবে 1। কারণ প্রথমবার যখন কল করেছি তখন সে ভ্যালু 0 নিয়ে তাকে 1 ইনক্রিমেন্ট করে দিয়েছে, এবং এখানে কনসোল করতেছে 1। দেন যখন আমি আবার কল করতেছি তখন আসলে সে 0 টাকে সে কনসিডার করবে না। কারণ সে কাউন্টের লেটেস্ট যে ভ্যালু 1, সেটাকে সে মনে রেখেছে, এবং সেটা সে মনে রেখে দেন আসলে সে সেটাকে ইনক্রিমেন্ট করেছে। তখন আসলে আউটপুট আসবে 2। তো এটাই আসলে একটি লোকাল স্কোপ ভেরিয়েবল এবং ক্লোজারের আসলে একটা সিম্পল এক্সাম্পল। আপনি চাইলে এর ডিটেলসে আসলে দেখে নিতে পারেন। দেন যে টপিকটা সেটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে আসলে জাভাস্ক্রিপ্ট তার ভেরিয়েবল এবং ফাংশনের যে ডিক্লারেশন, আই মিন ইনিশিয়ালাইজেশন, এটাকে সে টপে নিয়ে যায় যখন প্রোগ্রামটা রান করে তখন। তো ভেরিয়েবলস আসলে যে ভেরিয়েবলস গুলো ডিক্লেয়ার্ড উইথ বার, সেগুলো আসলে শুধুমাত্র হোস্টেড হয়। বাট যদি কোনো ভেরিয়েবল লেট এবং কনস্ট্যান্ট দ্বারা আহ, আপনি ইনিশিয়ালাইজ করবেন, সেটা আসলে হোস্টেড হবে না। তো যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা কি দেখতে পাই, যে প্রথম যে এক্সাম্পলটা, এখানে কনসোল ডট লগ এ করা রয়েছে, এবং ঠিক তার পরের লাইনেই ভেরিয়েবল এ ইকুয়াল var a ইকুয়াল 5
ইনিশিয়ালাইজ লাইক ডিফাইন করা রয়েছে। তো আপনার যখন এই প্রোগ্রামটা যখন রান হবে, তখন আসলে আপনি কনসোলের লগ ইকুয়াল টু যে আপনি এখানে লিখেছেন, এখানে আসলে আপনি আউটপুটে আনডিফাইন্ড পাবেন এবং আপনি কোনো রান টাইম এরর পাবেন না। কারণ কারণ এই যে প্রোগ্রামটা, এই জাভাস্ক্রিপ্টের যে প্রোগ্রাম, সে আসলে একে আইডেন্টিফাই এর যে ইনিশিয়ালাইজেশনটা হয়েছে, সে আসলে এটাকে আইডেন্টিফাই করতে পারবে। কেন? কারণ যেহেতু ভেরিয়েবলটাকে বার দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়েছে, তো যখন আমি যেহেতু বলেছি যে বার দ্বারা যদি কোনো ভেরিয়েবল ডিফাইন করা হয়, তাহলে সেটা হোস্টেড হয়। তার মানে এই প্রোগ্রামটা যখন রান হবে, তখন জাভাস্ক্রিপ্ট এই ভেরিয়েবল এটাকে একদম টপে নিয়ে যাবে। মানে এই কনসোল লগ এর উপরে নিয়ে যাবে এর ইনিশিয়ালাইজেশনটাকে। কিন্তু তখনও কিন্তু অ্যাসাইনটা হয় নাই। এই পাস ভ্যালুটা কিন্তু তখনও এর মধ্যে অ্যাসাইন হয় নাই। এটা কিন্তু এই লাইনেই থেকে যাবে। জাস্ট এটার ইনিশিয়ালাইজেশনটাকে সে টপে নিয়ে যাবে। তো যেহেতু এর ইনিশিয়ালাইজেশনটাকে সে টপে নিয়ে যাচ্ছে, তো আসলে এ এ যে কনসোল লক করতেছে, এটা আসলে এখানে আসলে সে সে এটাকে আসলে চিনতে পারবে যে ওকে বলে কিছু একটা আছে প্রোগ্রামে, কিন্তু এর কোনো ভ্যালু সে পাবে না। কারণ এর ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে ঠিক তার পরের লাইনে। তো সে এর ভ্যালুটাকে সে আনডিফাইন্ড পাবে। তো প্রোগ্রামটা আসলে ক্র্যাশ করবে না, বাট এর ভ্যালুটা আসলে আনডিফাইন্ড পাবে। দেন যে এক্সাম্পলটা সেটা হচ্ছে console.log b। এটা প্রথমে রয়েছে, দেন রয়েছে let b equal to 10। তো তার মানে কি ভ্যালুটা পরে অ্যাসাইন করা হয়েছে, কিন্তু এবং ইনিশিয়ালাইজও পরে করা হয়েছে। তো যেহেতু আমি বলেছি যে লেট এবং কনস্ট্যান্ট দ্বারা যদি কোনো ভেরিয়েবল ডিফাইন করা হয়, সেটা আসলে হোস্টেড হয় না। তার মানে এই প্রোগ্রামটা যখন রান হবে, তখন এই লেট দ্বারা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা আসলে টপে, সেটা ইনিশিয়ালাইজেশনটা আসলে টপে যাবে না। তো যেহেতু এর ইনিশিয়ালাইজেশনটা টপে যায় নাই, তো এই প্রোগ্রামটা যখন রান করবে, তখন console.log b এটা যখন প্রথমে পাবে, তখন সে এরকম একটা এরর দিবে যে ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। যেহেতু এটা ইনিশিয়ালাইজ জাভাস্ক্রিপ্ট করতে পারে না, কারণ সে লেট এবং কনস্ট্যান্টকে আসলে সে ইনিশিয়ালাইজ করে না, লাইক একদম টপে নিয়ে যায় না, আই মিন হোস্টেড করে না। তো জেনারেলি যেটা গুড প্র্যাকটিস সেটা হচ্ছে যে বার আসলে ইউজ করা উচিত না। কেন উচিত না? কারণ আপনি যখন বার এরকম ইউজ করবেন এবং আপনি যখন এই ভ্যালুটা যেখানে ডিফাইন করছেন তার আগে ইউজ করতে যাবেন, তখন আসলে আপনাকে জাভাস্ক্রিপ্ট কোনো এরর দেবে না। কিন্তু তখন আপনি ভ্যালুটা আনডিফাইন্ড পাবেন, যেটা আসলে আপনার অনেক আনইনটেন্ডেড বিহেভিয়ার ক্রিয়েট করতে পারে প্রোগ্রামের মধ্যে। তো সেটা না করে আপনি যদি লেট এবং কনস্ট্যান্ট ইউজ করেন, তাহলে আপনি রান টাইমে এররটা পাচ্ছেন এবং আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার আসলে কোথায় ভুলটা হয়েছে, এবং আপনি খুব ইজিলি ভুলটা আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনি আসলে এটা কাইন্ড অফ সেফার এবং মোর প্রেডিক্টেবল একটা আউটকাম আপনাকে দিবে। তো জাভাস্ক্রিপ্ট আসলে প্রেফার করে যে লেট এবং কনস্ট্যান্ট আসলে ইউজ করার জন্য। তো নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ES6 ফিচার্স। ES6 এ আসলে অনেক ফিচার রয়েছে। তো এখানে আমি জাস্ট ৩ টা টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে টেমপ্লেট লিটারালস, ডিস্ট্রাকচারিং এবং স্প্লিট অপারেটর। তো টেমপ্লেট লিটারালসটা কি? এটা আসলে একটি আ ব্যাকটিক্স দিয়ে হচ্ছে আপনি একটা ডাইনামিক স্ট্রিং আপনি ডিফাইন করতে পারবেন। যেটা আসলে আপনি যদি ES6 এর আগের ফিচারগুলোতে যদি আপনি যান, সেখানে আসলে আপনি এভাবে একটা স্ট্রিং এর মধ্যে আপনি আসলে ডাইনামিক ভ্যালু আসলে আপনি ডিফাইন করতে পারবেন না। আপনাকে এরর দিবে। তো ডিস্ট্রাকচারিংটা কি? ডিস্ট্রাকচারিংটা হচ্ছে আপনার ইজিলি এক্সট্রাক্ট ভ্যালুস ফ্রম অ্যারে অর অবজেক্ট। আপনি কোন একটা অ্যারে বা অবজেক্ট থেকে খুব ইজিলি আসলে ভ্যালুটা ডিস্ট্রাক্ট করতে পারবেন। এবং স্প্লিট অপারেটরের মাধ্যমে আপনার যখন কোনো প্রোগ্রামে কোনো একটা অ্যারে বা কোনো একটা অবজেক্ট যদি কপি করার প্রয়োজন পড়ে বা মার্জ করতে হয়, লাইক ২ টা অ্যারে আপনি মার্জ করবেন। এটা আপনি কিভাবে করতে পারেন? এটা আপনি স্প্লিট অপারেটরের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন। তো ES6 এরকম দারুণ কিছু ফিচার নিয়ে এসেছে, যেগুলো আসলে খুবই হেল্পফুল। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারি। এখানে আসলে পারসন একটা অবজেক্ট ডিফাইন করা হয়েছে এবং অবজেক্টের মধ্যে রয়েছে নেম এবং এইজ। নেম ইকুয়াল হচ্ছে এলাইস এবং এইজ হচ্ছে 25। তো আমি যদি এখন নেমটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি ES6 এর ডিস্ট্রাকচারিংটা ইউজ করতে পারি। এখানে কনস্ট্যান্ট নেম, এইজ ইকুয়াল পারসন ডিফাইন করা হয়েছে। তো এখানে আসলে নেম এবং এইজটা আসলে এখানে ডিস্ট্রাকচার করা হয়েছে। আমি যদি এখানে ডিস্ট্রাকচারিংটা এপ্লাই না করতাম, তাহলে আমি আসলে কিভাবে নিতে পারতাম? আমাকে তাহলে কনস্ট্যান্ট নেম ইকুয়াল পারসন ডট নেম, আবার কনস্ট্যান্ট এইজ ইকুয়াল পারসন ডট এইজ, এভাবে ২ টা লাইন লিখে আমাকে নেম এবং এইজটাকে অ্যাক্সেস করতে হতো। বাট আমি সেটা না করে আমি জাস্ট ES6 এর ডিস্ট্রাকচারিং ফিচারটা এপ্লাই করে আমি এটা অনলাইনে ভেরিয়েবল লাইক প্রপার্টি গুলোর অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি। যেটা আসলে খুবই মোর কনসাইজ এবং মোর আন্ডারস্ট্যান্ডেবল এবং মোর ক্লিনার। দেন যেটা করার রয়েছে এখানে সেটা হচ্ছে console.log। এখানে বেসিক্যালি স্ট্রিং লিটারাল ইউজ করা হয়েছে ব্যাকটিক্স এর মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম এবং এইজ। তো এখানে নেম ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে নেমটা ডিফাইন করা হয়েছে, এটা আসলে এখানে যে অবজেক্টটা প্রপার্টিটা যে ডিস্ট্রাকচার করেছি, সেই প্রপার্টিটা আসলে এখানে আ বা
ডিফাইন করা হয়েছে এবং এইজ যেটা রিস্ট্রাকচার করেছি সেটা এখানে ডিফাইন করা হয়েছে। এবং নেম এবং এইজটা আসলে একটা ডাইনামিক ভ্যালু এবং যেটা আসলে আমরা একটা স্ট্রিং এর মধ্যে আমরা ইউজ করতে পারতেছি। তো এই ফেসিলিটিটা আসলে আমাদেরকে ES6 প্রোভাইড করেছে। তো আমরা এরকম ES6 এর আরো অনেক ইন্টারেস্টিং ফিচার যেগুলো আসলে আমরা যদি কোডে ইউজ করি তাহলে আসলে আমাদের কোডটাকে অনেক বেশি মোর কনসাইজ এবং রিডেবল করতে পারবো। যেটা আসলে খুবই হেল্পফুল হবে। দেন যে টপিকটা সেটা হচ্ছে এরর হ্যান্ডলিং। তো আমাদের প্রোগ্রাম আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখি তো সেখানে যদি কোনো এরকম হয় যে কোনো একটা পিচ অফ কোড যদি এরর থ্রো করে, তাহলে যদি পুরো প্রোগ্রামটা যদি আমার ক্র্যাশ করে, তাহলে তো আসলে এটা আমার জন্য ক্ষতিকর। কারণ আমার বাকি কোডগুলো আসলে কারেক্ট। জাস্ট এ পিচ অফ কোড আসলে আমার এরর কোড রয়েছে। তো এই পিচ অফ কোডের জন্য যদি আমার এখন পুরো প্রোগ্রামটাই ক্র্যাশ করে, এটা তো আসলে আ মানে আনফেয়ার হইল। তো এই আনফেয়ার জিনিসটাকে যদি আপনি ফেয়ার করতে চান, তাহলে আপনাকে আসলে এই এরর হ্যান্ডলিংটা আসলে করতে হবে এবং সেই এরর হ্যান্ডলিংটা আপনি করতে পারেন ট্রাই ক্যাচ এর মাধ্যমে। তো ট্রাই ক্যাচ যেটা করে সেটা হচ্ছে যে এটা রান টাইম যে এরর গুলো আছে সেটাকে সে হ্যান্ডেল করে উইদাউট ক্র্যাশিং দ্য প্রোগ্রাম, যেটা আমি বললাম এইমাত্র। তো এবং সে যেটা করে যে সে ইউজ থ্রো টু ক্রিয়েট কাস্টম এরর মেসেজেস। এটাও হচ্ছে এই সাপোর্টটা আসলে এখানে রয়েছে যে এররটা হয়েছে সেটা আপনি থ্রো করতে পারেন এবং কোনো কাস্টম মেসেজ ইউজ করে সেটা ইউজারকে দেখাতে পারেন যে ওকে প্রোগ্রামটা সঠিকভাবে প্রোগ্রামটা রান হতে কোনো প্রবলেম হয় নাই, কিন্তু এই এররটা হয়েছে। তো এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে লেটস সে এখানে লেট রেজাল্ট ইকুয়াল সাম আনডিফাইন্ড ফাংশন, এভাবে একটা ডিফাইন করা রয়েছে। তো এখন আমি যদি ট্রাই ক্যাচ ইউজ না করি তাহলে যেটা হবে যে এখানে আমার প্রোগ্রামটা এখানেই ক্র্যাশ করবে। তো এরপরে যদি ভালো কিছু থাকেও কোড সেটা আসলে রানই করবে না। তো এটা যদি আমি ট্রাইয়ের মধ্যে ফালায় দিতে পারি তাহলে সে কি করবে, এই কোডটাকে সে ট্রাই করবে রান করার। তো ট্রাই করতে গিয়ে সে ইরোর খাবে, ভালো কথা। তো ইরোর খাইলেই সে ক্যাচে চলে আসবে এবং ক্যাচে যখন আবার ইরোরটা ডিফাইন করা আছে সে হচ্ছে ক্যাচের মধ্যে সেই ইরোরটাকে ক্যাচ করে সেখানে কনসোল লগে সেই এরর মেসেজটা আপনি দেখাতে পারেন, অথবা আপনি এটাকে কোনো ইউজার ফ্রেন্ডলি মেসেজও আপনি ইউজারকে দেখাতে পারেন। তো এভাবে আসলে ট্রাই ক্যাচটা আসলে কাজ করে। তো আপনি যখনই কোনো প্রোগ্রাম লিখবেন জাভাস্ক্রিপ্টে, যেটা আপনার কাছে মনে হবে যে এখান থেকে আনডিফাইন্ড আসতে পারে বা এখান থেকে কোনো এরর হতে পারে। তো জেনারেলি এপিআই কলের ক্ষেত্রে আমরা ট্রাই ক্যাচটা বেশি ইউজ করি। কারণ এপিআই কল যখন করি এটা আসলে খুব আনপ্রেডিক্টেবল। এপিআই থেকে আনডিফাইন্ড আসতে পারে, এপিআই সার্ভারটা ডাউন থাকতে পারে। সেক্ষেত্রে এপিআই আমাকে কোনো রেসপন্স নাও দিতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আসলে ট্রাই ক্যাচ খুব হেল্পফুল। তো এরর হ্যান্ডলিং আসলে আপনাকে এনশিওর করবে যে প্রোগ্রামটা হ্যান্ডেল ইস্যুস গ্রেসফুলি অ্যান্ড ইমপ্রুভ ইউজার এক্সপেরিয়েন্স। তো আজকে এই পর্যন্তই। তো আমি যদি এখন সামারিটা বলি সেটা হচ্ছে যে আমরা আসলে কি শিখলাম? আমরা আসলে ভেরিয়েবল সম্পর্কে শিখলাম, ফাংশন সম্পর্কে শিখলাম, DOM ম্যানিপুলেশন সম্পর্কে শিখতে পারলাম এবং আমরা কিভাবে এসিন প্রোগ্রামিং করা যায় সেটা আমরা আগের ভিডিওতে শিখেছি পার্ট 1 এ। দেন ক্লোজার্স অ্যান্ড এরর হ্যান্ডলিং অ্যান্ড অলসো আমরা যদি ES6 এর কিছু ফিচার প্র্যাকটিস করলাম ফর ক্লিন অ্যান্ড এফিসিয়েন্ট কোড। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিন এবং শেয়ার করুন এবং কেমন লাগলো সেটা আপনি কমেন্ট জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।